রাষ্ট্র যখন আপনার নির্যাতনকারী হয়ে যায়, রাষ্ট্র যখন আপনাকে ডিনাই করে আপনার রাইটসগুলো থেকে, এমনকি ন্যায় বিচার থেকে, তখন আপনার যাওয়ার জায়গাটা কোথায় থাকে? আমি এই কথাটা আজকে বলছি এই জন্যেই যে দেখুন, খুব সুপরিকল্পিতভাবে আমার কথাটা কিন্তু আমি জোর দিয়ে বলছি, সে প্ল্যান থিং, সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। এখানে কোনো সুশাসন থাকবে না, এখানে কোনো রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমাদের সংবিধানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সেইভাবে কিন্তু ওই দিকে নিয়ে চলেছে আপনার রাষ্ট্রকে এই আজকে যারা ক্ষমতায় আছে তারা। আমি প্রথম থেকে আপনাদের বলেছি যে আসলে টার্নিং পয়েন্টটা ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে বাতিল করা। কারণ একটা অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে এবং একটা পদ যদি না থাকে যে আপনি অন্তত 4 বছর 5 বছর পরে আপনি সরকার পরিবর্তন করার জন্য জনগণ তার একটা মতামত দিতে পারবে এবং সে পরিবর্তন করতে পারবে, শান্তিপূর্ণভাবে পরিবর্তন করতে পারবে, তাহলে কিন্তু কখনোই গণতন্ত্রই বলুন বা ওই আধারই গণতন্ত্র কাজ করতে সম্ভব হয় না। আজকে কি দাঁড়িয়েছে? গণতন্ত্রের নামে গণতন্ত্রকে কবর রচনা করা হয়ে গেছে ইতিমধ্যে। আজকে আইনের শাসনের কথা বলে আইনকে পুরোপুরিভাবে আপনারা ধ্বংস করা হচ্ছে। আমি কথাটা সুনির্দিষ্টভাবে বলতে চাই, ভেরি রিসেন্টলি আপনারা জানেন যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়ে সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাওয়াত করেছিলেন। তার আশাকে কেন্দ্র করে তিনি যখন ঢাকায় আসেন সেই দিনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা বেশিরভাগই এটাকে বলেছেন হেফাজতের তাণ্ডব। আমি এই শব্দটার সঙ্গে একেবারেই আপনার একমত নই। তাণ্ডব তো করেছে সরকার, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনার মধ্য দিয়ে তারা এই তাণ্ডবটা করেছে এবং নাম দিয়েছে হেফাজতের তাণ্ডব। কারণ তারা একটা প্রতিবাদ দেখেছিল, একটা সংগঠনের, একটা রাজনৈতিক দলের বা একটা রাজনৈতিক দল নয়, যে কোনো সংগঠনের আপনার অধিকার তো আছে সংবিধান সম্মত যে আমি এটার সঙ্গে একমত নই, আমি এটা প্রতিবাদ করব। সেই প্রতিবাদ করার জন্য তারা 26শে মার্চে যখন আপনার ওই বায়তুল মোকাররম মসজিদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, সেই সময়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু গিয়ে তাদের উপরে আক্রমণটা করেছে। প্রথম মজার ব্যাপার হচ্ছে শুধু শুধু হেফাজত নয়, সেদিন বাম সংগঠনগুলোও কিন্তু এর প্রতিবাদ করেছে। প্রেস ক্লাবের সামনে করেছে, আপনার শাহবাগ চত্বরে করেছে। মোদির সফরকে তারা এখানে আপত্তি জানিয়েছে এই জন্য যে মোদির এই সময় বাংলাদেশ সফর করা উচিত নয়, কারণ তার দেশেই আপনার এখানে এখন প্রচণ্ডভাবে আপনার সাম্প্রদায়িকতা চলছে, আপনার মানুষের উপর নির্যাতন করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, সুতরাং দে অপোজড। আমরা কিন্তু ওইটার কোনো ওই সময় মোদির সফরকে কেন্দ্র করে বিএনপির তরফ থেকে কিন্তু আমরা কোনো প্রতিবাদ দিইনি, মিছিলও করিনি। কিন্তু সেই প্রতিবাদকে কেন্দ্র করে সরকার এবং সরকারের সন্ত্রাসীরা তারা কমপক্ষে 20 জনকে হত্যা করেছে গুলি করে সেই দিনই, ঢাকায়, হাটহাজারীতে এবং ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা তার প্রতিবাদ করেছিলাম যে এই হত্যাকাণ্ডটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি, এই হত্যাকাণ্ডটা হচ্ছে একদম রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। একটা মানবিক কারণে কোনো সরকার গুলি করে হত্যা করতে পারে না, আমরা সেও বিরোধিতা করেছিলাম। তো তখন কি করলো সরকার, এইটাকে কেন্দ্র করে ঘটনাটা আরও ঘটিয়েছে, এইটাকে কেন্দ্র করে তারা ওই 26শে মার্চ থেকে যেটা করলো এটা হচ্ছে একদিকে আপনার যারা ইসলাম প্রচার করেন সেই সমস্ত আলেম উলামাদেরকে গ্রেফতার করতে শুরু করলেন, অন্যদিকে বিএনপির নেতা কর্মী নেতা তাদের সকলকে আক্রমণ করা শুরু করলেন। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং আমাদের একটা সংগঠন আছে আপনি জানেন, নারী ও শিশু অধিকার ফোরাম, এটা একটা অত্যন্ত অ্যাক্টিভ একটা সংগঠন। এই ফোরামের আমাদের যে আপনার সদস্য সচিব আমাদের নিপুণ রায় চৌধুরী, তার ব্যাপারে হঠাৎ করে দেখলাম যে আমরা একটা অডিও ক্লিপ ছাড়া হয়েছে আপনার টেলিভিশনগুলোতে, 2-1টা টেলিভিশন, সবগুলোতে 2-1টা টেলিভিশন। কি দেখাচ্ছে যে সেখানে সে নির্দেশ দিচ্ছে, নিপুণ তার কেরানীগঞ্জের
কর্মীকে যে তুমি জ্বালায় দাও। আপনারা খুব ভালো করে জানেন যে আজকাল টেকনোলজি এমন একটা জায়গায় গেছে যে যেখানে যে কোনো জিনিসকে আপনার তৈরি করা খুব কঠিন কাজ না, বা নট করে তৈরি করা কোনো কঠিন ব্যাপার না। অ্যান্ড দিস ইজ নো এভিডেন্স। এটা কখনোই কোনো আদালতে আপনার আছেন মধ্যে বিজ্ঞ আইনজীবীরা আছেন, এটা এভিডেন্স হয়ে যেতে পারে না। দিস ক্যান বি অ্যান এভিডেন্স। আজকে সেটাই তারা করে তার নিপুণ রায়ের বিরুদ্ধে তাকে আর গ্রেফতার করলো তার বাসা থেকে, এবং তখন একটা পুরনো কেসে ঢুকালো আগে। ওইটা আমি বলছি আর কি, গ্রেফতার করে নিয়ে গিয়ে তারপরে তাকে পুরনো মামলায় একটা গ্রেফতার দেখালো, নিয়ে তাকে প্রথমে নিয়ে গেল আপনার থানায়, তারপর সেখান থেকে তাকে রিমান্ডে হাইকোর্টে প্লেস করে রিমান্ডে নিয়ে চলে গেল। সেই রিমান্ড আর শেষ হয় না, 10 দিন, 5 দিন, 7 দিন রিমান্ড। একজন মহিলা অ্যাডভোকেট, রাজনীতিবিদ, কামস ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি, সোশ্যাল স্ট্যাটাস যে কোনো মানুষের চেয়ে উপরে, সেই মহিলাকে, তার মেয়ে আছে একটা আপনার, তাকে আজকে গত 3 মাস যাবৎ তাকে কারাগার, থানা, বিভিন্ন জায়গায় রিমান্ডে, এই যে চরম হয়রানিটা করা হচ্ছে, এটা কারণটা কি, যুক্তিটা কি? হোয়াট ইজ দ্য রিজন? আমরা তো এখন মতো রিজন খুঁজে পাচ্ছি না। যারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, যাদেরকে গ্রেফতার করছেন তাদেরকে আপনার মামলা বন্ধ করা হয় না, মামলা হলেও তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়, অনেকে আমরা খুন করে, হত্যা করে, আমরা স্পেশাল ফ্লাইটে করে দেশ থেকে বার হয়ে চলে যায়। আপনাদের তো কোনো কাজ করতে দেখি না। আমাদের এই যে এত এফিশিয়েন্ট পুলিশ ফোর্স, ল এনফোর্সিং এজেন্সি, সকালে হলে বিকালের মধ্যে আপনার খুঁজে বের করে ফেলে আসামি, তারা তাদেরকে খুঁজে পায় না। খুঁজে পায় কাকে? ওই বিএনপির লোককে। খুঁজে পায় কাকে? যারা সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণ করছে। খুঁজে পায় কাকে? যে মুশতাক আহমেদকে যে রাখারাখি করে। খুঁজে পায় আপনাদের বান্ধবী, আপনাদের সহকর্মী রোজিনা ইসলামকে সেক্রেটারিয়েটের মধ্যে ঢুকিয়ে পিট পেটায়। কিচ্ছু হয় না, নো থিং ইজ ডান। ওই মিনিস্ট্রি থেকে আবার ইনকোয়ারি করতে দিয়েছে। কি ইনকোয়ারি হবে? হোয়াট উইল ইউ গেট? এখন এই যে নিপুণ রায়চৌধুরীকে আপনার পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে তাকে আজকে হ্যারাস করা হচ্ছে, আটক রাখা হচ্ছে, একটা মাত্র কারণ, ওর অপরাধ 2টা। এক হচ্ছে তুমি মহিলা, তুমি এত অ্যাক্টিভ কেন? 2 হচ্ছে তুমি হিন্দু সম্প্রদায়ের মহিলা, তুমি এত কথা বলো কেন আমাদের বিরুদ্ধে? দ্যাটস দ্য রিজন। আর তো কোনো কারণ, কারণ কোথাও কোনো কেস নাই, কিচ্ছু নেই। ওনারা ভালো বলবেন, আমি এদের নিয়ে কথা বলতে যাব না। আমি এই কথাগুলো বহুবার বলছি, আমরা বলছি, কিন্তু আমি সব তো অরণ্যের রোদন। অরণ্যের রোদন মানে এখন তো এই যে একটা সুবিধা, একটা ভালো লেগেছে আমার কি, যে অ্যাটলিস্ট ওবায়দুল কাদের সাহেব কালকে রেসপন্ড করেছেন, দানব হিসেবেই আর কি। দ্যাটস এ গুড থিং। এটা আমাকে আজকে পত্রিকা দেখে আমার ভালোই লাগলো যে উনি অন্তত ওই একটা জায়গায় স্বীকার করে নিয়েছেন যে আমরা অদৃশ্য, করোনা হচ্ছে অদৃশ্য দানব, আমরা হচ্ছে প্রকাশ্য দানব। এই দানব কথাটা কিন্তু আমরা শুরু করেছি, কিন্তু চালু কিন্তু আমরা করিনি। এটা চালু করেছেন এই যে ওনাদের চিফ জাস্টিস সিনহা সাহেব। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন যে দ্যাট দিস গভর্নমেন্ট হ্যাজ বিকাম মনস্ট্রাস। পড়বেন বইটা, পড়া উচিত আপনাদের এই বইটা, যে একটা মনস্ট্রাস গভর্নমেন্ট চেপে বসেছে এখন। এই রিয়ালিটিতে আমরা যে কি করে আছি, কিভাবে ভালো থাকি, কিভাবে আমি জানি না, বুঝতে পারি না। আমরা খুব এই আমাদের জেনারেশন লোকেরা আমরা মানসিকভাবে খুব কষ্টে আছি। প্রায় আলোচনা করি, কথা বলি, হাত পা ছোড়াছড়ি করি। আপনার ইটস এ ডিফিকাল্ট টাস্ক। কিন্তু আমাদের যে বিশ্বাস, সবসময় আমরা বিশ্বাসের উপরই তো বেঁচে থাকি। বলা যে হোপস, আশা, সে আশা নিয়ে আমরা বেঁচে আছি। আমরা বিশ্বাস করি যে আমরা জয় আমাদের হবে, জনগণের জয় হবে। কারণ আমরা যে আজকে চিৎকার করছি, কথা বলছি, আমরা এই যে নিপুণ কারাগারে যাচ্ছে। আপনার আরেকটা দেখেন, আসলাম চৌধুরীর কি অপরাধ? যেটা অপরাধ দেখতে পাই আপনার কাগজে কলমে, যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ব্যাংকের টাকা শোধ করে নাই, তাই না? চেক রিটার্ন করছে। তার জন্য এই কয় বছর হলো? 5 বছর তাকে জেলে থাকতে হবে। বিচার তো হচ্ছে, বিচার হবে। আর ওই যে টপ আপনাদের যে অ্যাডভাইজার, যিনি এই করোনা নিয়েও আমাদের সঙ্গে প্রতারণা করলেন, তাতে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোন হয়ে আছে, একটা দিনের জন্য তো গ্রেপ্তার করলেন না। উপরন্তু তার পুরস্কার দিয়েছেন, সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করে।
করে না? তো এই যে ঘটনাগুলো ঘটছে, আর কতদিন আমরা আপনার এইভাবে চোখ বন্ধ করে থাকবো? আমরা সবাই ভাবছি যে আমার কিচ্ছু হবে না, আমার কিছু হবে না। দেখছেন তো এখন আপনাদেরকেও ধরছে এখন। ওইটা আমি গল্পটা অনেকবার বলেছি আপনাদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার যখন আপনার ইহুদিদেরকে নেওয়া শুরু করলো, চেম্বারে পড়তে শুরু করলো হিটলার, তখন কমিউনিস্টরা ভাবলো যে যাক ইহুদিদের নিচ্ছে, আমাদের তো কিছু হবে না। এরপরে নিল কমিউনিস্টদের, তখন লিবারাল ডেমোক্রেটসরা ভাবলো যে না, তো কমিউনিস্টদের নিচ্ছে, আমাদের কিছু নাই। যখন লিবারেলসদের নেওয়া শুরু করলো, তো সাংবাদিকরা ভাবলো যে না, ওটা আমাদের তো কিছু নাই। তখন সাংবাদিকদের নেওয়া শুরু হলো, তখন তাদের পক্ষে বলার কোনো লোক নাই। দ্যাটস দ্য রিয়েলিটি। ফ্যাসিজমের ক্ষেত্রে এটাই ঘটে, ওইটা ঘটছে। আসুন আমরা বারবার করে কথাগুলো বলি, আমাদের কথাগুলো অবশ্য আপনারা বলতে পারেন না, লিখতে পারবেন না, অনেকে লেখেন না, অনেকে লিখতে পারেন না, কিন্তু এগুলো বোধহয় বলাও দরকার, লেখাও দরকার, জনগণের সামনে পৌঁছানো দরকার। যে অন্যায় যে অবিচার চলছে এই নিপুণ রায়, আসলাম চৌধুরীর মতো অনেকের উপরে, ম্যাডামের উপরে কি চলছে আপনারা বলেন? কোন আইনে ম্যাডামকে আটক করে রেখেছে? কোন আইনে? বলে যে সাজাপ্রাপ্ত। আমি ধরে নিলাম সাজাপ্রাপ্ত হলে তো সবাইকে জামিন দিয়েছেন আফটার ফিউ ডেজ। আমাদেরই অনেক লোক তো জামিনে আছে আপনার সাজাপ্রাপ্ত হওয়ার পরে। 17 বছর সাজা হয়েছে, সেও তো জামিনে আছে। তো ম্যাডাম কেন জামিন পাবেন না? তাই নয়, আপনার এত বেশি প্রতিহিংসা পরায়ণ যে তার প্রতি 5 বছর দিয়ে এখন 7 বছর করে দিয়েছেন, 10 বছর করে দিয়েছেন। ওয়াই? একটাই কারণ, যে আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে অ্যাট এনি কস্ট। গণতন্ত্র শুধু মুখের কথা, বইয়ের কথা, সংবিধান সব ছাড়ো, উই উইল বি ইন পাওয়ার। আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে সৈন্য সামন্ত আছে, রাষ্ট্রযন্ত্র আছে, আমরা ক্ষমতায় টিকে থাকবো। তোমরা কি করতে পারো করো, দেখা যাবে। এই হচ্ছে কথা। যাই হোক, আমি এখন কথা বন্ধ করব। আমার কথা খুব পরিষ্কার, অবিলম্বে নিপুণ রায়চৌধুরীকে মুক্তি দিন, অবিলম্বে তার মামলা প্রত্যাহার করুন। আসলাম চৌধুরীকে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন। বেগম খালেদা জিয়া সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারাই এখন মিথ্যা মামলায় কারাগারে আছেন, তাদের সকলকে মুক্তি দিন। 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করেছেন, কেন এত দুর্বল যে সব লোকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে আটকে রেখে আমাকে থাকতে হবে ক্ষমতায়? পলিটিক্স করতে নামছেন, পলিটিক্স করেন, জনগণের কাছে যান, ভোট দেন, সঠিক ভোট দেন। ওখানেও তো আপনারা ও বাবা আরও কাজ করছে, দেখছেন পুলিশকে আপনার নির্বাচনী পদক দিচ্ছে। আজকে কালকে সকালে পত্রিকায় দেখলাম 2014 সালের নির্বাচনী পদক, 2018 সালের নির্বাচনী পদক। কারণ কি? কোনোদিন শুনিনি এই পৃথিবীতে যে নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেওয়া হয়। একটাই কারণ, যে তাদেরকে ক্ষমতায় নিয়ে এসে দিয়েছে, বসে দিয়েছে। সেই জন্য এসপি সাহেবরা বলে যে আরে দেশটা আমরা চালাই। পুলিশের কনস্টেবল বলে আরে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। বলে তো, আমি তো মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি। এই অবস্থা থেকে আপনারা যদি বাঁচতে চান, বেরিয়ে আসতে চান, রাজনৈতিকভাবে জীবিত থাকতে চান, রাজনৈতিকভাবে, কথা মনে রাখেন, একবার তো রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছিলেন। 75-এর আগে নিজেরাই নিজেদেরকে মৃত করে আপনারা বাকশাল করেছিলেন, আওয়ামী লীগ আর রাখেন নাই। সুতরাং ওই যে আমাদের কিছু কিছু দুষ্টু লোকজন আছেন, তারা আবার করেন আপনার ওই যে 1/11-এর পরে কোন কোন নেতা কী কী স্টেটমেন্ট দিয়েছিলেন, আপনার ছবি টবি ভিডিও সহ ছাপিয়ে দেয়, আবার আপনার চলে যায়, আবার আপনার ভাইরাল টাইরাল হয়ে যায়, কে কতবার কান ধরে উঠবস করেছে, কী করেছে, সবই আসে। তো এগুলো ভুলে যান কেন? হোয়াই ডু ইউ ফরগেট অল দিস থিংস? দিস ইজ হিস্ট্রি। আজ পর্যন্ত ইতিহাসের এই অমোঘ বিধান থেকে কেউ বেরোতে পারেনি, না নমরুদ, না ফিরাউন, না আপনার হিটলার, না মুসোলিনি, না আইয়ুব খান, না এরশাদ, কেউই পারেনি। সুতরাং দয়া করে একটু বোধোদয় হোক। দেখেন এই যে সীমান্তবর্তী অঞ্চলে যে আপনার করোনা ছড়াবে, বিশেষজ্ঞরা বলেছে, আমরা চিৎকার করে বলছি, কোথাও কোনো ব্যবস্থা করে নাই। আমার ঠাকুরগাঁ জেলার হাসপাতালে আপনার কোনো আইসিইউ নেই,
আপনার নাই ওই অক্সিজেন নাই। আজকে ছবি বেরিয়েছে আপনার রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে অক্সিজেন সাপ্লাইয়ের অভাবে সব হাঁসফাঁস করছে। এই অবস্থাটা আমরা দেখেছি পশ্চিমবাংলায়, ভারত এগুলো হচ্ছে দেখেছি আমরা, তারপর সমৃদ্ধি ফিরে পাই না। উই আর প্রোটেক্টিং দোজ পিপল। ওই চোরগুলোকে, ডাকাতগুলোকে আমরা প্রোটেক্ট করতেছি। ইটস ভেরি আনফর্চুনেট। যাই হোক, আমি এখন অনুরোধ করবো যে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যকে বলবেন নাকি ওনারা আগে কেসের উপরে কে বলবে আগে? ও আচ্ছা, সার্বিকভাবে বলেন, তারপর কেসটার উপরে বলেন। আচ্ছা, আগে ওইটা বলে নিক, তারপর আপনি বলেন। আপনি বলেন, এই নিপুণের কেসের উপরে বলেন। হ্যাঁ, ওইগুলো দেন, ওই কাগজটা দেন, সংক্ষেপে বলেন। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় মহাসচিব সবই বলে ফেলেছেন। আমি শুধু দু একটা সুনির্দিষ্ট বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করবো এইভাবে যে, দুইটা মামলায় নিপুণ রায়চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটা মামলার বিষয়বস্তু ছিল হাজী আকরামের সঙ্গে কথা বলেছে। আমি সুস্পষ্টভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এইভাবে, হাজী আকরামের সঙ্গে যে কথা বলেছে, যদি